أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رأيت المسيح يكسر في الدين فذلك الذي يدعو اليتيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়ায় খুবই ভালো আছো। আজকের ক্লাসে মূলত আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, আর আজকের এই চ্যাপ্টারে আমরা মূলত 11.1 যে অংশটা, এই অংশটা শুরু করব। সো যেহেতু আজকে প্রথম ক্লাস, সো আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের যত টুকিটাকি বেসিক আছে এই বেসিকগুলো শিখবো, তারপরে আমরা কিছু ম্যাথ করার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা একটু গুরুত্ব সহকারে দেখবা, যেন আজকের ক্লাসটা তোমরা সহজে যদি বুঝতে পারো তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সহজ হবে। যেহেতু নতুন চ্যাপ্টার, আজকে আমরা একদম বেসিকগুলো নিয়ে আলোচনা করব, তারপরে বইয়ের যে অঙ্কগুলো ওইগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। সো আশা করি তোমরা সবাই জয়েন হয়ে গেছো। আর তোমাদের কারো সাউন্ড শুনতে বা দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও, তাহলেই মূলত আমাদের কাজ শেষ। তাহলে চলো আমরা মূলত ক্লাসটা শুরু করে দিই। ওকে, আমি এটা একটু পিছিয়ে দিয়ে দিই। ওকে, ওকে, দেখা যাচ্ছে সব। ওকে, এবার কি সব ঠিকঠাক কিনা? আচ্ছা, কারো সাউন্ড শুনতে বা দেখতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? একটু কষ্ট করে জানাও তো। দেখা যাচ্ছে সব। আচ্ছা, আশা করি সব ঠিকঠাক আছে। চলো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। চলো আমরা মূলত ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, যেহেতু প্রথম ক্লাস তোমরা চেষ্টা করবা যত ধরনের কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমরা সরাসরি করে ফেলা, যেন আমরা অ্যান্সারটা দিয়ে ফেলতে পারি। ওকে, তাহলে চলো আমাদের মূলত আজকে যেই ক্লাসটা করাবো সেই ক্লাসটা মূলত কি ক্লাস, কোন চ্যাপ্টারের উপরে ক্লাস? চ্যাপ্টারটা হলো বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত, বুঝতে পারতেছো সবাই? ওকে, ওকে, বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত। আচ্ছা, মাত্র 17 দিন আছে। আচ্ছা ওবায়দা, টেনশন করেন না, আমরা এই 17 দিন টানা ক্লাস করাবো ইনশাল্লাহ। সো এই 17 দিন টানা ক্লাস করলে আমাদের আশা করি সবগুলো চ্যাপ্টারই শেষ করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা টেনশন করো না, আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো আমাদের বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত যেহেতু চ্যাপ্টারের নাম, তো আমাদের এখানে দুইটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে। একটা হলো অনুপাত মানে কি, একটা হলো সমানুপাত মানে কি। তাহলে চলো আমরা কিছু বেসিক দেখি। ওকে, সো প্রথমত আমি দেখি যে অনুপাত জিনিসটা আসলে কি। অনুপাত জিনিসটা আসলে কি? সো মাথায় রাখবা, অনুপাত জিনিসটা হলো আসলে একটার কত গুণ, এই জিনিসটাকে বোঝায়। নর্মালি কিন্তু আমরা অনুপাত বলতে আমরা সবাই জানি যে ভাই অনুপাত বলতে তুমি চিন্তা করো যে ইস্টু। অনুপাত মানেই তো কি জানো তুমি? ইস্টু জানো। অনুপাত মানেই তুমি কি জানো? ইস্টু জানো, যেটা আমরা সবাই জানি। আচ্ছা, কিন্তু এই অনুপাতকে প্রকাশ করা হয় কি দ্বারা? রেশিও। এই অনুপাতকে ইংরেজিতে বলা হয় কি? রেশিও। ওকে, অনুপাতকে প্রকাশ করা হয় ইস্টু দ্বারা। আর এটা আসলে কি বোঝায়? এটা আসলে বোঝায় হলো যে একটা আরেকটার কত গুণ, তাহলে এবার খেয়াল করো, একটা কত গুণ বলতে আমরা নর্মালি চিন্তা করি যে আমরা কিন্তু ছোটবেলা পড়ছিলাম যে পিতা পুত্রের এত গুণ,
তারপর আমরা পড়ছিলাম দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। আমরা আবার দুইটা ব্যক্তির সাথে কম্পেয়ার করি যে সাকিবের রান তামিমের রানের এত গুণ। নর্মালি যেগুলো বলে এই জিনিসগুলোকে বলা হয় কি অনুপাত আকারে প্রকাশ করার মাধ্যমেই তুমি কি করতে পারবা, এক তারিখে কত গুণ সেটা বের করতে পারবা। সো এখানে আমরা সহজে যদি বলি, আমাদের দেখতে পারতেছো তো? ওকে, সো এখানে দেখো সহজে যদি আমি বলি, দুইটা বস্তু নিলাম আমি এ ইস টু বি। সো এই দুইটার মধ্যে এটাকে বলা হয় কি অনুপাত। সো এবার খেয়াল করো, এই অনুপাতটা বলতে আমরা সহজে মনে রাখবা, এই অনুপাতটা মানে হলো ভাগ। অনুপাত মানে কি ভাগ। সো তুমি এইখান থেকে লিখতে পারবা এ ভাগ বি, এ ভাগ বি, যে ভাগ আকারে লিখতে পারবা। সো এটাকে বলা হয় কি অনুপাত। এটাকে কি বলা হয়? অনুপাত বলা হয়। আচ্ছা, ঠিক আছে সবার? ওকে, এবার আসো, অনুপাত তো আমরা বুঝলাম, বাট এই অনুপাতের মধ্যে আমাদের আরেকটা টপিক আছে, সেটা হলো সমানুপাত। সো সমানুপাত জিনিসটা আসলে কি? সমানুপাত জিনিসটা দেখো, ওকে, সমানুপাত। সো সমানুপাত জিনিসটা হলো যে তুমি মনে করো সাপোজ তোমার কাছে চারটা রাশি আছে, একটা হলো একটা হলো এ, একটা হলো বি, একটা হলো সি, একটা হলো ডি। এই যে তোমার কাছে চারটা রাশি আছে, এই রাশিগুলোর ক্ষেত্রে ভালো করে মাথায় রাখবা, এই যে প্রথম দুইটার অনুপাত, এই প্রথম দুইটার অনুপাত এ অনুপাত বি সমান সমান পরের যে দুইটা আছে এই দুইটার আবার অনুপাত, তাহলে সি অনুপাত ডি। মাথায় থাকবে তো সবার? প্রথম দুইটার অনুপাত এবং পরের দুইটার অনুপাত, এই দুইটার কি হবে? সমান হবে। তো এইখান থেকে তুমি একটু জিনিস খেয়াল করো তো, যেহেতু এই দুইটা অনুপাত বলছে, সো এখান থেকে কিন্তু আমরা ভাগ আকারে লিখতে পারি যে এ ভাগ বি সমান সমান কি সি ভাগ ডি, লিখতে পারি কি না? সো এটাকে বলা হয় কি আমাদের মূলত সমানুপাত। এবার খেয়াল করো, এখানে আমাদের রূপান্তর জানতে হবে, অনুপাতের রূপান্তর। সো অনুপাতের রূপান্তর খেয়াল করো, অনুপাতের রূপান্তর। ঠিক একইভাবে অনুপাতের রূপান্তর বলতে আসলে কি বোঝায় নর্মালি? মনে করো সাপোজ তোমার কাছে আছে এ বি সি ডি। সো এখান থেকে তুমি কি লিখতে পারো? এ অনুপাত বি সমান সমান সি অনুপাত ডি। এখান থেকে তুমি লিখতে পারো এ ভাগ বি সমান সমান সি ভাগ ডি। সো এই যে এটাকেই আমরা বলি নর্মালি কি অনুপাতের রূপান্তর। এখন এটাকে অনেকভাবে রূপান্তর করতে পারবা। প্রথম যে রূপান্তরের অপশনটা, সেটা আমরা যদি বলি ব্যস্তানুকরণ। কি বলি? ব্যস্তানুকরণ। সো ব্যস্তানুকরণ জিনিসটা আসলে কি? জাস্ট সহজে মাথায় রাখবা, ব্যস্তানুকরণ বলতে বোঝায় জাস্ট এটাকে উল্টায় দিবা, এটাকে উল্টায় দিবা, তাহলে বি ভাগ এ ইজ ইকুয়াল টু ডি ভাগ সি। এটা হলো কি ব্যস্তানুপাত বা ব্যস্তানুকরণ করলাম আমরা। সো এটা হলো আমাদের ব্যস্তানুকরণ। এবার আসো, এখানে আমাদের আরেকটা জিনিস থাকে, সেটা হলো একান্তকরণ। সো একান্তকরণ জিনিসটা আসলে কি? একান্তকরণ জিনিসটা হলো জাস্ট এই দুইটাকে ধরো, এই দুইটাকে তুমি এভাবে লেখো এ ভাগ সি, ঠিক একইভাবে নিচের দুইটাকে লেখো বি ভাগ ডি। এইভাবে লেখাটাকে বলা হয় কি একান্তকরণ। ক্লিয়ার? সো এই জিনিসটা কি তোমরা সবাই বুঝতে পারছো? ওকে, মাইসুরা মহসিনা বলছো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, গুড। আচ্ছা, সবাই কি ক্লিয়ার হয়েছো একান্তকরণ এবং ব্যস্তানুকরণ আসলে কি বোঝাচ্ছে? এর মধ্যে তোমাদের একটু সহজ ভাষায় বলে রাখি যে তোমাদের যোজন বিয়োজন কাজে লাগতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে যোজন বিয়োজন কাজে লাগবে। সো যোজন বিয়োজন আমরা আশা করি সবাই জানি যে কিভাবে করে। আমি কিন্তু মেইন লাইন এটা থেকে ফলো করতেছি, এখান থেকে আসতেছে সব। সো যোজন বিয়োজন বলতে বোঝায় উপরে যেটা থাকবে সেটা উপরেও লিখবো, নিচেও লিখবো। তো আমি এখানে করতে পারি এ, নিচেও এ, নিচে যেটা থাকবে সেটা উপরে যোগ দিয়ে লিখলে যোজন হলো, নিচে বিয়োগ দিয়ে লিখলে বিয়োজন হলো। ঠিক একইভাবে আসো এই পাশেও যদি আমরা একই কাজ করি, সি সি প্লাসের ডি মাইনাসের ডি। সো এটাকে আমরা বলি কি যোজন বিয়োজন। সো এই হলো মূলত আমাদের চ্যাপ্টারের বেসিক। এগুলা জানা থাকলে আমরা মূলত অঙ্কগুলা খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা পরের অংশে চলে যাই। আমাদের অনুশীলনীর প্রথম যে অঙ্কটা আছে সেটা অলরেডি তোমরা দেখতে পারতেছো। তোমরা কি দেখতে পারছো সবাই? আচ্ছা, মুস্তাকিম হাসান,
গুড, থ্যাংক ইউ। একদম ক্লাস শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো, আশা করি সম্পূর্ণ কথাগুলো তোমরা খুব স্পষ্ট ভাষায় বুঝতে পারার চেষ্টা করবা বা বুঝবা ইনশাআল্লাহ। সো তোমাদের যাদের বইটা সাথে নাই একটু কষ্ট করে বইটা নিয়ে বসো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, আমাদের একটু মনে হয় এটা উঁচা করে দেওয়া দরকার, তোমাদের অনেকের লেখাটা বুঝতে সমস্যা হচ্ছে হয়তো বা। ওকে, ওকে, আচ্ছা, এবার মনে হয় খুব সুন্দর দেখা যাচ্ছে, আশা করি। তোমরা কি সবাই দেখতে পারতেছো? এবার দেখো তো সুন্দর হচ্ছে না? এবার এবার আশা করি সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে চলো এবার আমাদের মূলত যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা জাস্ট এমসিকিউর জন্য বা তুমি বলতে পারো বেসিক ক্লিয়ার করার জন্য আমি মূলত করাচ্ছি তোমাদের। কেমন দেখো অঙ্কটা, দুইটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে, একটা এ মিটার আর একটা হলো বি মিটার। আমাকে বলছে এদের ক্ষেত্রফলের অনুপাত। তো তুমি নর্মালি চিন্তা করো, একটা বর্গক্ষেত্র যদি থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? বাহু স্কয়ার না? আমাকে কিন্তু দুইটা বর্গক্ষেত্র দেওয়া আছে, আমাকে দুইটারই বাহুর দৈর্ঘ্য অলরেডি কোশ্চেনে আছে। তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করব কিভাবে। আমি প্রথমে লিখব যে দেয়া আছে যে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার। প্রথম যে বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য কি? এ মিটার। ওকে, এমনকি প্রথম বর্গক্ষেত্রের তাহলে ক্ষেত্রফলটা কত আসবে? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ স্কয়ার বর্গ মিটার। আচ্ছা, বের করে ফেলছি অলরেডি, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলছি। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান মনে করো বি মিটার। তাহলে এবার আসো যে দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? ক্ষেত্রফল হলো বি স্কয়ার বর্গ মিটার। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার মজার জিনিস হলো আমি দুইটার ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার আমাকে কোশ্চেনে কি বলছে? আমাকে কোশ্চেনে বলছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত। কিসের অনুপাত? ক্ষেত্রফলের অনুপাত। তাহলে অতএব এদের ক্ষেত্রফলের অনুপাত। সো ক্ষেত্রফলের অনুপাত আসলে কি জিনিসটা? দেখো প্রথমটার কি ছিল? এ স্কয়ার না? এই যে অনুপাত চিহ্ন, পরেরটা কি ছিল? বি স্কয়ার। জাস্ট তুমি জানলেই অবাক হয়ে যাবে যে তুমি যতটুকু লিখছো না, জাস্ট এই জিনিসটাই হলো আমাদের উত্তর জানতে চাইছে। জাস্ট এতটুকুই হলো আমাদের উত্তর। তুমি জাস্ট এতটুকু লিখতে পারলেই হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? ওকে, সো এটা পরীক্ষা আসার মতো না, জাস্ট আমাদের বেসিক ক্লিয়ার করার জন্য আমরা করাইলাম। এবার আসো, এটা একটু ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, এটার মধ্যে অনেক কিছু জানারও আছে। সো তুমি একটু মনোযোগ সহকারে দেখলে এই অঙ্কটা যদি তুমি বুঝতে পারো তাহলে অনেকটা বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেসিক ক্লিয়ার করার জন্য আমরা এই অঙ্কটা করে ফেলি। সো কিভাবে শুরু করবা দেখো, কোশ্চেনটাকে পড়ি। একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সো একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সো আমরা সবাই জানি যে একটা বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কয়ার। মানে আর কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে আমরা ধরে নিছি যে আর। তাহলে এবার খেয়াল করো, তুমি যেহেতু ব্যাসার্ধকে ধরে নিছো আর, তাহলে আমি ধরি বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ হলো আর মিটার ধরে নিলাম আমি, বা আর একক ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। বৃত্তের আর একক। সো এবার খেয়াল করো, বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? আমরা জানি যে পাই
ইন্টু ব্যাসার্ধ স্কয়ার মানে পাই আর স্কয়ার বর্গ একক। ক্লিয়ার সবার? সো তুমি কিন্তু অলরেডি এখানে একটা মান পাইছো, সেই মানটা কি? এই যে পাই আর স্কয়ার। ওকে, এবার আসো, আমাকে বলছিল বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, বৃত্তক্ষেত্রের এই যে ক্ষেত্রফল। ওকে, ঠিক একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও কিন্তু বলছে। সো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হলো বাহুর উপর স্কয়ার। সো আমাদের কি বাহুটা জানা লাগবে না? হ্যাঁ, জানা লাগবে। তাহলে চলো আমরা বাহুটা জেনে নেই যে, এবং ধরে নিতেছি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হলো এ একক। এ একক। তাহলে চিন্তা করো, তুমি যখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তো তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলই বের করে ফেলতে পারো। তাহলে চলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তাহলে কত আসবে? আমরা সবাই জানি বাহুর উপর স্কয়ার, যেহেতু বাহুটাই এ তাহলে এ স্কয়ার বর্গ একক। ক্লিয়ার সবার? আচ্ছা, তো এখানেও কিন্তু আমরা একটা ক্ষেত্রফল পাইছি, যে দুইটা আমাদের জানতে চাইছে সেই দুইটা অলরেডি আমরা বের করে ফেলছি। এবার মজার জিনিস হলো, প্রশ্নে বলে দিছিল এই দুইটা ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আমরা জাস্ট কোশ্চেন পরে পরে করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সো প্রশ্ন মতে চলো, যেহেতু আমাকে বলছে এই দুইটা সমান হবে, তাহলে আমি শুরু করি যে পাই আর স্কয়ার সমান সমান কি? এ স্কয়ার। পাই আর স্কয়ার সমান সমান এ স্কয়ার। এটা কিন্তু জাস্ট সম্পূর্ণ আমরা কি করছি? কোশ্চেন দেখে দেখে যতটুকু বুঝতে পারছি ঠিক ততটুকুই করছি। এবার আসো, আমরা বলছি এতটুকু লিখলাম। এবার আমাকে বলছে যে এদের যে পরিসীমাটা আছে, এদের কি আছে? যে পরিসীমাটা আছে, এই পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিসীমার সূত্রটা কি? বৃত্তের পরিসীমার সূত্র হলো 2πr, মানে বৃত্তের পরিসীমাটা হয় তার পরিধির সমান। তাহলে বৃত্তের পরিধির সমান যেহেতু, আমি যদি তোমাদের একটু সুবিধার্থে লিখে দিই, দেখো একটা বৃত্ত, জাস্ট খেয়াল করো, এই যে একটা বৃত্ত, এই বৃত্তটা তুমি এই যে একবার ঘুরে আসো, যেটা এটাকে বলা হয় কি? পরিধি। কি বলা হয়? পরিধি। এই পরিধি মানে হলো 2πr। পরিধি মানে কি? 2πr। সো এই পরিধি, এই যে পরিধি, এই পরিধিটাকেই আবার বলা হয় কি? পরিসীমা। মনে থাকবে সবার? পরিধিটাকেই বলা হয় কি? পরিসীমা। তাহলে এবার আসো, আমরা যেহেতু বলছে আমাকে বৃত্তের পরিসীমা, মানে এদের পরিসীমা নিয়ে কাজ করতে বলছে, তাহলে পরিসীমার ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি যে বৃত্তের পরিসীমাটা হলে কত? বৃত্তের পরিসীমা তাহলে কত হবে? 2πr একক। 2πr একক। আচ্ছা, বৃত্তের পরিসীমা বের করে ফেললাম। এবার খেয়াল করবো বর্গক্ষেত্র তো আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা লাগবে না? হ্যাঁ, লাগবে। তাহলে চলো বর্গক্ষেত্রের পরিসীমা জিনিসটা আসলে কি? বর্গক্ষেত্র, চলো বর্গক্ষেত্র, এই যে একটা বর্গক্ষেত্র বলতে কি, তুমি কিন্তু একটা বাহু অলরেডি ধরছো, এটা এ, তাহলে এটাও কি হয়ে যাবে? এ, এটাও কি হয়ে যাবে? এ, এটাও কি হয়ে যাবে? এ। কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয়? সেম হয়। যদি আমার একটা এ হয় তাহলে বাকি সবগুলো কি হয়ে যাবে? এ হবে না? ওকে, তাহলে এবার খেয়াল করো, পরিসীমা মানে পুরাটা, সম্পূর্ণটা। তাহলে সম্পূর্ণটা কয়টা এ আছে? 4টা এ আছে। তাহলে আমি বলতে পারি এটার পরিসীমা হলো 4a। সো এখানে বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a এত একক। জাস্ট এতটুকু এনাফ সবার। এবার আসো, বলছে না এদের পরিসীমার অনুপাত, তাহলে চলো এদের পরিসীমার অনুপাতটা আমরা বের করি। অতএব এদের পরিসীমার অনুপাতটা তাহলে কি হবে? যে 2πr অনুপাত 4a। 2πr অনুপাত 4a। এবার তুমি কিন্তু অলরেডি জানো অনুপাত মানে কি? ভাগ। তাহলে এবার এটাকে আমি কি ভাগ আকারে লিখতে পারি না? হ্যাঁ, লেখা যায় যে 2πr ডিভাইডেড বাই 4a। এখানে কাটাকাটি করে দিলে 2 থাকে, তাহলে আমরা লিখতে পারি π/2 ইন্টু r/a। এবার এখানে একটা কাজ করা যায়। এখানে কি করা যায় দেখো তো কাজটা। আমরা যদি এখান থেকে লিখি যে ভাই আমি পাই রাখলাম এখানে, তাহলে a স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। আমরা যদি এই পাশটাকে উল্টায় দিই তাহলে 1/π পাওয়া যায়। ওকে, পাওয়া যায়। এই পাশটাকে উল্টে দিলে কি হবে? r স্কয়ার বাই
এ স্কোয়ার পাওয়া যায়। আচ্ছা, দুইটার মধ্যে যেহেতু স্কোয়ার আছে, আমি স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না? আচ্ছা, রুট করে দিয়ে আমি সরাসরি লিখতে পারি যে আর বাই এ ইজ ইকুয়াল টু 1/√পাই। সো এইখানে খেয়াল করো, এই যে তুমি আর বাই এ পাইছো, এই যে আর বাই এ পাইছো, এই আর বাই এ এর মানটা তো এখানেও আছে আর বাই এ, তাহলে এই মানটাকে আমি চেঞ্জ করতে পারি? হ্যাঁ পারি। তাহলে এবার চলো এই মানটাকে আমি চেঞ্জ করে দিই, এই মানটাকে চেঞ্জ করে দিই। সো π/2 ইন্টু আর বাই এ এর পরিবর্তে আমি লিখতে পারি 1/√পাই লিখতে পারি। ওকে, 1/√পাই। সো এবার খেয়াল করো, এই লাইন থেকে এই যে π/2 ইন্টু 1/√পাই, এটা সাজায় লিখলাম। পাইয়ের পরিবর্তে তুমি কয়টা √পাই লিখতে পারো? দুইটা না? এই যে দুইটা √পাই ডিভাইড বাই 2, এই যে √পাই। সো একটা একটা কাটারি করে দিলে থাকতেছে কত? √π/2। এটাকে যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে, তাহলে √π অনুপাত 2। সো এই দেখো অনেক জটিল অঙ্ক কিন্তু। সো আমরা খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি আমি পারছি যে তোমরা বুঝতে পারছো। সো এই জিনিসটা কি তোমরা ক্লিয়ার হইছো? তোমরা কি দেখতে পারতেছো সম্পূর্ণটা? হ্যাঁ, সম্পূর্ণটা দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, যেহেতু কঠিন অঙ্ক এই জন্য আমি চেষ্টা করেছি একটু ভেঙে ভেঙে করার। আচ্ছা, কোশ্চেন করছো আবু উবায়দা, স্যার এই ধরনের ম্যাথ কি পরীক্ষা আসে? না ভাই, এই টাইপের ম্যাথ সৃজনশীল আসার চান্স খুবই কম, আসবেই না। বাট তোমার বেসিক স্ট্রং করার জন্য এই টাইপের ম্যাথ তোমার জানা থাকা খুবই জরুরি। এমনকি এমসিকিউ অ্যান্সার করতে গেলে তোমার এই টাইপের ম্যাথগুলো কিছু কিছু জানা থাকা প্রয়োজন আছে। এত সম্পূর্ণ ম্যাথ আসবে না, কিন্তু এই বেসিকগুলো কাজে লাগে তোমার এমসিকিউ আসবে, সেই জন্য আমরা স্কিপ করলাম না, আমরা করাইলাম। ওকে, সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে চলো আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এই যে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটাকে তুমি চাইলে এমসিকিউর জন্য সিলেক্ট করতে পারো, এই ম্যাথটাকে তুমি চাইলে সিকিউর জন্য সিলেক্ট করতে পারো। এটা এমসিকিউতেও আসে, তোমাদের শর্ট কোশ্চেনেও আসে, তোমাদের সিকিউর কতেও আসতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো এটা ক্লিয়ার সবার? সো এই অঙ্কটা তুমি কিভাবে করবা বা এই টাইপের ম্যাথগুলো তুমি কিভাবে করবা সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এখানেও তোমার বেসিক আছে, সো এই অঙ্কটার মধ্যেও তুমি বেসিক কাজে লাগাইতে পারবা। এই বেসিক লাগায় তুমি এমসিকিউ এবং সিকিউ দুইটাই অ্যান্সার করতে পারবা। তাহলে চলো আমরা এই অঙ্কটা কিভাবে করবো। প্রথমত কোশ্চেনটা পড়ো, দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিছে। এই যে দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিছে। আচ্ছা, এদের লসাগুর কথা বলছে, ভালো করে খেয়াল করে আমি দুইটা জিনিস এখানে ইন্ডিকেট করব। একটা হলো অনুপাত দিয়ে দিছে, এদের লসাগুর মান দিয়ে দিছে, এদের লসাগুর মান দিছে। আমাকে বলছে সংখ্যা দুইটা নির্ণয় করো। সো এখানে লসাগু থাকতে পারে, গসাগুও থাকতে পারে, যেইটাই থাকুক না কেন আমরা এটা খুব সহজেই করে ফেলবো। কিভাবে? তুমি জাস্ট বেসিকটা ক্লিয়ার করো। সো যদি তোমার কখনো অনুপাত দেওয়া থাকে, এই অনুপাতটাকে উঠানোর জন্য তুমি একটা চলক গুণ করবা। কি করবা? চলক গুণ করবা। তাহলে চলো, এখানে আমাকে বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:4। তাহলে আমি এবার কি বলতে পারি যে ধরি দুইটি সংখ্যা যেহেতু বলছে, তাহলে একটি সংখ্যা কত ছিল? প্রথমটা 3 না? তাহলে 3 সাথে একটা x গুণ করে দিলাম, চলক হিসেবে x গুণ করলাম। একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যা হলো 4x। এই যে তুমি দুইটা সংখ্যা পেয়ে গেলা অলরেডি। এবার বলছে এদের লসাগু, অতএব এদের লসাগু। ওকে, সো ভাইয়া এদের লসাগুটা আসলে কি? লসাগু জিনিসটা হলো তোমার কমন আনকমন সব আসবে। লসাগু মানে হলো কমন আনকমন সব। তাহলে এবার চিন্তা করো, এই দুইটা জিনিসের মধ্যে তুমি কমন কি দেখতেছো ভাই? এক্স না? হ্যাঁ এক্স। 3 এবং 4 এর কোনো কমন নাই, তাহলে 3 এবং 4 গুণ করে দাও। 3 এবং 4 গুণ করলে কত আসে? 12। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 12x। বুঝতে পারছি সবাই এতটুকু লাইনটা? এই লাইনটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো সবাই? এই লাইনটা কি তোমরা ক্লিয়ার হইছো? লসাগুটা আমাদের বের করলাম। এবার আসো, এখান থেকে আমাদের প্রশ্ন মতে আমাদের লসাগুর মান কিন্তু অলরেডি দেওয়া ছিল। সো এবার খেয়াল করো, প্রশ্ন মতে আমাকে বলে দিছে লসাগুর মান হলো 180। তাহলে লসাগু যেহেতু তুমি 12x পাইছো, তাহলে এটা সমান সমান কত? 180। তুমি খুব সহজে লিখতে পারবা। ওকে, লিখে দিলাম। সো এখান থেকে তুমি কি করবা? x এর মানটা বের করবা। কি করবা? x এর মান। সো এখানে 12x আছে, তো
এখান থেকে এক্স রাখো, 180 ডিভাইডেড বাই 12, অতএব এক্স এর মান আসতেছে 15। সো এক্স এর মান যেহেতু 15 আসছে, এক্স এর মান কি আসছে 15 আসছে, সো এক্স এর মানটা দিয়ে কিন্তু তুমি কি করতে পারবা, দুইটা সংখ্যাও বের করে ফেলতে পারবা। সো এবার এক্স এর মানটা তুমি একটি সংখ্যা যেটা লিখছিলা ওইখানে বসায় দাও, যে একটি সংখ্যা 3x ছিল, তো তাহলে 3 × 15, তাহলে 3 15 45, এবং অপর সংখ্যা ছিল 4 × x, x মানে 15, তাহলে 4 15 60। সো এই যে তুমি যেই মানটা বের করলা না, এই যে একটা হলো 60 বের হয়েছে আর একটা 45 বের হয়েছে। সো মজার জিনিস হলো এই দুইটা সংখ্যাই আমাদের উত্তর। সো এবার আসো, এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে কিভাবে, তোমাকে লসাগুর মান দিয়ে দিছে, এই লসাগুর জায়গায় তোমাকে বলতে পারে যে গসাগু, কি বলতে পারে গসাগু। সো সেই ক্ষেত্রে তুমি গসাগুটা কি, গসাগু জিনিসটা হলো শুধুমাত্র কমন, গসাগুটা কি শুধুমাত্র কমন, তাহলে এইখানে গসাগু কত হবে, এই দুইটার মধ্যে গসাগু কত হবে, শুধুমাত্র এক্স হবে, গসাগুটা কি হবে এক্স হবে। তো লসাগু কি হয়েছে কমন আনকমন সব, আর গসাগু হলো শুধুমাত্র কমন। ক্লিয়ার ভাইয়া সবার? সো এই ম্যাথটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, হয়তোবা সৃজনশীল আসতে পারে, নয়তোবা শর্ট কোশ্চেন আসতে পারে, নয়তোবা তোমাদের সিকিউর কতে আসতে পারে, অথবা এমসিকিউতে আসতে পারে। সো এই কোশ্চেনটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে লসাগুর পরিবর্তে গসাগু আসতে পারে, আবার গসাগু থাকলে লসাগু বের করতেও বলতে পারে। সো যেভাবেই আসুক না কেন, আশা করি তোমরা যারা এখন এই ক্লাসটা দেখতে পারছো তারা আশা করি এই অঙ্কটা করে ফেলতে পারবা খুব সহজেই। ওকে, চলো আমরা পরের যে অঙ্কটা আছে এই অঙ্কটাতে চলে যাই। আমরা এখানে দেখতেছি যে আচ্ছা এটাও খুব বেসিক একটা অঙ্ক, এটা এমসিকিউর জন্যই আসে। ওকে, একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে। ওকে, আচ্ছা প্রথমটা ধরবা কার অনুপাত, এই যে প্রথমে অনুপস্থিত বলছে না, তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর অনুপাত এবং উপস্থিত শিক্ষার্থীর অনুপাত। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে। কোশ্চেন দেখে অনেকের ভয় লাগতেছে না? ভয় লাগার কোনো টেনশন নাই। দেখো এই কোশ্চেনটা খুবই সহজ, যেহেতু আমাকে অনুপাত আছে আমি প্রথমে কি করে নিব, ধরে নিব, যে ধরি, কাকে ধরবা, অনুপস্থিত শিক্ষার্থী, অনুপস্থিত ধরি, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থী সংখ্যা কত, 1 এর সাথে x গুণ করলে তো x ই আসবে, তাহলে x শুধু। ক্লিয়ার সবার? ওকে, ঠিক একইভাবে আসো উপস্থিত শিক্ষার্থী, উপস্থিত শিক্ষার্থী সংখ্যা কত আসবে, 4 আছে, তো তাহলে 4 এর সাথে চলো গুণ করে দাও 4x। এবার আমাকে একটু তুমি বলো তো, তোমার ক্লাসে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর যোগফলকে তুমি কি বলবা, মোট শিক্ষার্থী বলবা না? যে যারা উপস্থিত আছে তারাও তোমার শিক্ষার্থী, যারা উপস্থিত নাই মানে অনুপস্থিত আছে তারাও কি তোমার শিক্ষার্থী। যখন তোমার ক্লাসের মোট সংখ্যা জানতে চায় তখন তুমি কিন্তু কি বলো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যারও বলো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যোগ করেই কিন্তু তুমি বলো যে আমার ক্লাসের টোটাল শিক্ষার্থী হলো 100 জন, এর মধ্যে আজকের ক্লাসে উপস্থিত আছে 70 জন, অনুপস্থিত আছে 30 জন। তাহলে যখন আমি বলবো যে তোমার ক্লাসে মোট শিক্ষার্থী কতজন, তখন তুমি কিন্তু চিন্তা করবা যে উপস্থিত যতজন আছে তাদেরটাও বলবা, যারা অনুপস্থিত আছে তাদেরটাও বলবা। তাহলে মোট শিক্ষার্থী বলতে আসলে আমরা কি বুঝতেছি, যে অতএব মোট শিক্ষার্থী সংখ্যা x + 4x, তাহলে কত হয়ে গেল 5x। এটা হলো আমাদের কি মোট শিক্ষার্থী সংখ্যা বের হইল। ওকে সবার? আচ্ছা এবার আসো আমাদের যে কোশ্চেনটা বলছে যে অনুপস্থিত শিক্ষার্থীকে, ভালো করে খেয়াল করো, আমাকে বলছে যে অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করতে বলছে না, আমি এখানে লিখে যে শতকরা ইজ ইকুয়াল টু, কিভাবে বের করবা ভালো করে খেয়াল করো, জাস্ট একটা নিয়ম খেয়াল করো। তোমার টোটাল শিক্ষার্থী আছে কতজন ভাই, 5x না? তাহলে তুমি এখানে জাস্ট 5x বসায় দাও। আচ্ছা এই 5x শিক্ষার্থীর মধ্যে তোমাকে বের করতে বলছে অনুপস্থিত শিক্ষার্থীর শতকরা। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী আছে কতজন, x জন, তাহলে এই যে x, যেহেতু শতকরা বলছে তাহলে ইন্টু 100। জাস্ট তুমি এই লাইনটা মাথায় রাখবা, যদি উপস্থিত বলতো তাহলে আমি x এর জায়গায় 4x বসাইতাম। ওকে,
তাহলে এবার খেয়াল করো তো, এই এক্স আর এই এক্স কাটা, 5 দ্বারা এটাকে কাটলে কত আসবে 20। তাহলে আমি বলতে পারি এই যে 20, যেহেতু শতকরা প্রকাশ করতে বলছে তাহলে 20%। এটাই হলো আমাদের উত্তর, এটাই হলো আমাদের উত্তর। সবাইকে বুঝতে পারছো? সো এই ম্যাথটাও পরীক্ষা আসতে পারে কিন্তু এমসিকিউতে। সো এই ম্যাথটাও আমাদের প্রয়োজন কোথায়? এমসিকিউতে। সো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পারবো তো সবাই? আচ্ছা, এবার আসো আমাদের আরেকটা অঙ্ক, এটাও এমসিকিউর জন্য আসবে। এই ম্যাথটাও এমসিকিউর জন্য, এই ম্যাথটাও এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো চলো, এই ম্যাথটা যেহেতু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ বা এই টাইপের ম্যাথগুলো এমসিকিউর জন্য আসতে পারে। সো এমসিকিউতে আসবে, এমসিকিউতে আসবে অথবা শর্ট কোশ্চেনে আসবে অথবা সিকিউর কতে আসতে পারে। সো এগুলাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো জাস্ট বেসিকটা খেয়াল করো, তাহলে এই ম্যাথগুলো সবগুলো ম্যাথ তুমি খুব সহজেই করে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো, একটি দ্রব্য ক্রয় করে 28% ক্ষতিতে বলছে। কি বলছে? 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত জানতে চাইছে। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখো যে বিক্রয় মূল্য যদি ক্ষতিতে হয়, তুমি যদি কোনো একটা জিনিস মনে করো 100 টাকা করে কিনে আনছো, এই টাকার ক্ষতিতে বিক্রয় করছো মানে লসে বিক্রি করছো। লসে বিক্রি করলে কি টাকার পরিমাণটা কি বাড়ে নাকি কমে? অবশ্যই আমরা সবাই জানি লসে বিক্রি করলে কি টাকার পরিমাণটা কমে যায়। তাহলে তুমি এখন মনে রাখবা, যদি ক্ষতিতে বিক্রয় করো তুমি বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। আর যদি লাভে বিক্রি করো সেই ক্ষেত্রে তুমি যোগ করবা। কি করবা? যোগ করবা। জাস্ট এতটুকু মাথায় রাখবা। ক্রয় মূল্যটা আমরা সবসময় ধরে নিব 100 টাকা। ক্রয় মূল্যটা কত ধরবো? 100 টাকা ধরবো। তাহলে চলো এবার আমরা যদি এখানে বলি যে যে ধরি দ্রব্যের ক্রয় মূল্য, দ্রব্যের ক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। ওকে, আচ্ছা, দ্রব্যের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তুমি চিন্তা করো 28% ক্ষতিতে, 28% ক্ষতিতে দ্রব্যের বিক্রয় মূল্য। আচ্ছা, শতকরা মানে তো আমরা জানি 100 টাকায় এত টাকা কমবে। তাহলে 100 টাকায় 28% যেহেতু, তাহলে 28 টাকা কমে যাবে। তাহলে এখানে আমাদের কত আসতেছে? 72 টাকা। সো আমরা কিন্তু অলরেডি বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য দুইটাই জেনে গেছি না? এবার আসো, আমাকে বের করতে বলছি কি? বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। সো এখানে একটা জিনিস মিস্টেক করো তোমরা। সো আমি যদি একটু বলে দিব তোমাদের কি ভুলটা করো, সো এটা করা যাবে না। সো আমি লিখে দিই আগে, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। সো বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত ভালো করে খেয়াল করো। যে ভুলটা আমরা করি নর্মালি, যে ভাই বিক্রয় মূল্য তো লিখছি, ক্রয় মূল্য লিখছি, এখানে আমরা ভুলটা করি হলো যে আগে আমরা 100টা বসায় দিই, যে 100 অনুপাত হলো 72। এটা কিন্তু ভুল হয়ে যাবে। আগে 100 লেখা যাবে না কোনোভাবে। কেন? কারণ আমাকে কিন্তু কোশ্চেন আগে বিক্রয় মূল্যের কথা বলছে। তোমাকে যেটা আগে বলবে তোমার সেটা আগেই লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে, যেহেতু বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্য 72 ছিল, এটা অনুপাত হলো 100। ক্লিয়ার সবার? এবার আসো, এটাকে তুমি চাইলে সমান সমান ভাগ করতে পারো। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে 72/100। সো আমি যদি এটাকে কত দ্বারা ভাগ করতে পারি? 4 দ্বারা ভাগ করি, তাহলে কত আসবে? 4 18, 4 10 40, 4 32, মানে 18/4 25 100। তাহলে 18/25 আসে। আর এটাকে অনুপাতে লিখতে গেলে 18/25 লিখতে পারবো। সো এই যে জিনিসটা, এটাই হলো আমাদের উত্তর। সো দেখো, খুবই সহজ অঙ্ক, বাট তুমি যদি এই লাইনটা একটু ভালো করে খেয়াল না করো যে কোনটাকে আগে বলছে, তাহলে কিন্তু আর আমাদের উত্তরটা হবে না। মানে তুমি করতে পারবা, হবে না, কিন্তু উত্তরটা মিলবে না। সো উত্তর না মিললে কিন্তু আমাদের নাম্বারও দিবে না, কেটে দিবে। সো খেয়াল করবা এই টাইপের অঙ্কগুলোতে আগে কাকে বলছে, বিক্রয় মূল্য আগে বললে আগে বিক্রয় মূল্যের মান লিখতে হবে। যদি ক্রয় মূল্য আগে লেখে তাহলে ক্রয় মূল্যের মানটা আগে লিখতে হবে। জাস্ট এতটুকু সহজ জিনিস, বাট এই ছোট ছোট জিনিসগুলো আমরা ভুল করে ফেলি। সো আশা করি তোমরা ভুল করবা না, এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারছো ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা পরের যে অঙ্কটা আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, পিতা পুত্রের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু আমরা ক্লাস 6 থেকেই করে আসতেছি।
ক্লাস 6 থেকেই কিন্তু আমরা এই পিতা পুত্রের অঙ্ক করতে 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 আসতেছি। সো দেখো এখন তুমি ক্লাস 10-এ পড়ো, বাট এখনো তোমার পিতা পুত্রের অঙ্ক আছে। সো এই অঙ্কটা ইম্পর্টেন্ট না, তোমার পরীক্ষা আসবে না, বাট এই টাইপের ম্যাথগুলো তোমার দেখা যায় পরবর্তীতে তোমার খুবই কাজে লাগবে, তোমার লাইফ কাজে লাগবে, অথবা কোনো চাকরি পরীক্ষা কাজে লাগবে। এখন বর্তমানে যে চাকরি পরীক্ষাগুলো চলতেছে সেগুলোতেও কিন্তু এই অঙ্কগুলো আসে। সো এইগুলোতে তোমার এমসিকিউ তো আসবে না, এই অঙ্কটা এমসিকিউ তো কাজে লাগবে না, বাট তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, তুমি যদি পরবর্তীতে জব সেক্টরে যাও, যেই সেক্টরে যাও না কেন, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসবে। সো চলো এই ম্যাথটা আমরা একটু ধাপে ধাপে করার চেষ্টা করব, আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে। এমনকি এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সো এই ম্যাথটা তুমি কিভাবে খুব সহজে বুঝে বুঝে করতে পারবা, এটা আমি আজকে দেখানোর চেষ্টা করব। অনেকেরই পিতা পুত্রের অঙ্কগুলোতে ঝামেলা হয় না, অনেকে বুঝতে পারি না, অনেকে দেখা যায় অঙ্ক করার পরে শেষে দেখি কি আমরা পিতার বয়সটা কম হয়ে গেছে, পুত্রের বয়সটা বেশি হয়ে গেছে। বাট এই যে একটা সমস্যা হয়, এই সমস্যাটা আশা করি আজকের ক্লাসের পরে তোমাদের আর কোনো সমস্যা হবে না। কোশ্চেন পড়ে পড়ে তুমি কিভাবে উত্তর করে ফেলতে পারবা, এই জিনিসটাই মূলত আমি আজকে এই অঙ্কটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো এই কোশ্চেন আমাকে কি বলছে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, মানে এই মুহূর্তে তাদের বয়সের সমষ্টি কত, 70 বছর। আমাকে বলছে 7 বছর পূর্বে, কত বছর পূর্বে, 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, মানে এখন আছে 70 বছর, বাট 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কি 5:2। আমাকে আবার কোশ্চেন বলছে 5 বছর পরে তাদের বয়স কত হবে। এই জিনিসটা তুমি একটু সহজে চিন্তা করো। মনে করো সাপোজ তোমার বয়স হলো 5 বছর, তোমার বয়স মনে করো এই মুহূর্তে তোমার বয়স হলো 10 বছর। কত বছর, 10 বছর। এই মুহূর্তে তোমার বয়স 10 বছর। এখন আমি যদি বলি 7 বছর পূর্বে তোমার বয়স কত, তুমি কি করে দিবা, এই 10 থেকে 7 বিয়োগ করে 3 বলবো না? আচ্ছা, আমি যদি এবার বলি যে তোমার আজকে থেকে 5 বছর পর তোমার বয়স কত হবে, তুমি বলবা না তখন যে 3 যোগ 5, এটা কিন্তু বলবা না। তুমি কি করবা, এই যে বর্তমান বয়স এটার সাথে 5 যোগ করে দিবা। তুমি বলবা যে ভাই 5 বছর পর আমার বয়স হবে 15 বছর, এভাবে বলবা না? হ্যাঁ, জাস্ট এই এতটুকু বেসিক জানা থাকলে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। কিভাবে, এখন আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার এই সময় বয়স হলো 10 বছর, বাট কোশ্চেনে তো আর বলে নাই। তো কোশ্চেনে যেহেতু বলে নাই, তো আমরা কোশ্চেনের বয়সটা ধরে নিই, যে ধরি পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স আমি একেবারে ডিরেক্টলি ধরে নিলাম যে এই বছর, কত বছর, এই বছর। আচ্ছা, পুত্রের বর্তমান বয়স এটাও জানি না যেহেতু, তাহলে আমি ধরে নিলাম 20 বছর। ওকে, এবার খেয়াল করো, আমাকে বলছে যে প্রশ্নমতে আমাকে একটা জিনিস বলে দিছিল, কি বলছিল বে, প্রশ্নমতে আমাকে বলছিল যে তাদের বয়সের সমষ্টি কত হবে, 70 বছর। তাহলে আমি এখান থেকে বলতে পারি কিন্তু যে পিতার বর্তমান বয়স তো এ এবং পুত্রের বর্তমান বয়স তো বি, তাহলে এই দুইটার যোগফল কত হবে, 70 বছর হবে। সো এইটাই হলো আমাদের একটা পয়েন্ট, এটা আমরা অলরেডি কোশ্চেন থেকে বুঝে গেছি। আচ্ছা, ভালো কথা, বুঝতে পারছো। এবার আরেকটা কোশ্চেনে কিন্তু বলছিল, তুমি চিন্তা করো অনুপাত মানে কি, ভাগ না, 5/2 হবে, 5:2 আছে মানে কি 5/2 হবে। সো এখানে খেয়াল করো তাদের 7 বছর পূর্বে, তো পূর্বে বললে আমরা কি করি, বিয়োগ করে দিই না? তাহলে খেয়াল করো এখানে পিতার বয়স কত আছে, আচ্ছা এই পাশে তো 5/2 এর জায়গায় 5/2। সো এখানে ভাগ দিলাম, উপরে এ নিচে বি। সো এ থেকে কত বিয়োগ করবা, 7 বছর পূর্বে মানে 7 বিয়োগ, জাস্ট এই যে 7 বছর পূর্বে বলার কারণে আমি কি করছি, 7 দ্বারা বিয়োগ করে দিছি, 7 থেকে বিয়োগ করে দিছি। জাস্ট এই যে দুইটা পয়েন্ট পাইছো তুমি, এই যে 1 নম্বর পয়েন্ট, এই যে 2 নম্বর পয়েন্ট। এবার আসো এই দুইটা পয়েন্ট তুমি সমাধান করবা। কি করবা, সমাধান করবা। সো সমাধানটা তুমি কিভাবে করবা, ভালো করে খেয়াল করো। ওকে, দেখো, সো আমরা 2 নম্বর পয়েন্ট থেকে সমাধান করা শিখতেছি। আমরা প্রথমে আড়াআড়ি গুণ করে দিতে পারি না? দেখো তো, আড়াআড়ি গুণ করলে 2 এর সাথে এ গুণ করলে কত হবে, 2a মাইনাস 7 দুগুণে 14, আবার 5b মাইনাস 5 7 35। ক্লিয়ার? ওকে, সো আমি এখান থেকে 2a রাখলাম, এই মাইনাসের 14 এটা বসে পাঠিয়ে দেওয়া যাবে না? তাহলে 5b মাইনাস 35 প্লাসের 14। এইখান থেকে কিন্তু আমি চাইলে আরও লিখতে পারি, কি লিখতে পারি, আমি লিখতে পারি a ইজ ইকুয়াল টু, আমি শর্টকাটে লিখে দিতেছি যে 5b
এটা বিয়োগ করলে কত আসে মাইনাসের 21 ডিভাইড বাই 2। তো খেয়াল করো এই যে তুমি একটা মান অলরেডি পাইছো। কার মান এটা? এটা কিন্তু এ এর মান। কার মান পাইছো তুমি? এ এর মান পাইছো। সো এই জিনিসটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। কোনো সমস্যা আছে এটা? না, আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এ এর মানটা পাইছো না, এই এ এর মানটা অন্য যে কোনো একটা সমীকরণে বসাও। সো এটা তো আমি 2 নম্বর থেকে পাইছি, তাহলে আমি এটা 1 নম্বরে বসায় দিই। তাহলে চলো 1 নম্বরে বসায় দিলে কি হবে, যে এ এর মান 1 নঙে বসাই, 1 নঙে বসাই। সো 1 নম্বরটা কি ছিল? a প্লাস বি। তাহলে a এর মান তো এটা বসাও, যে 5b মাইনাস 21 ডিভাইড বাই 2 ইন্টু এই যে ভি, সরি প্লাসের ভি ইজ ইকুয়াল টু এই যে 70। সো এটা তো তোমরা সবাই বুঝতে পারছো না? এখানে জাস্ট মান বসায় দিছি। এবার খেয়াল করো, এটাকে আমি লসাগু করতে পারি না? হ্যাঁ ভাই, লসাগু করা যায়। তাহলে চলো লসাগু করে দিই। তাহলে 2 লসাগু করলে এখান থেকে পাইতেছি 5b মাইনাস 21 প্লাসের 2b ইজ ইকুয়াল টু 70। সো এখান থেকে দেখো উপরে 5টা বি প্লাসের 2টা বি, তাহলে কয়টা হলো? 7টা বি মাইনাসের 21, আর এটা আর গুণ করে দিলে 7 দুগুণে 14 মানে 140। ওকে, সো এবার খেয়াল করি যে মাইনাসের 21 আসছে না, এটা পাশে পাঠিয়ে দাও। তাহলে 7b ইজ ইকুয়াল টু কত আসবে? 140 প্লাসের 21। সো এখান থেকে আমি আবার লিখতে পারি 7v ইজ ইকুয়াল টু কত আসতেছে? 161। অতএব বি সমান সমান কত আসবে? 161কে তুমি 7 দ্বারা ভাগ দাও, কত আসবে? 7 দুগুণে 14 আর 2 আর 1, তাহলে 21, 3 7 21। তাহলে আমি অলরেডি পাইছি বি এর মান কত ভাইয়া? 23 বছর। এবার তুমি খেয়াল করো তো বি আসলে কে ছিল? বি কিন্তু ছিল এই যে ব্যক্তি, পুত্রের বর্তমান বয়স ছিল 23। তাহলে আমরা অলরেডি বি এর মান জানার মাধ্যমে কি বুঝতে পারলাম, যে পুত্রের বর্তমান বয়স হলো 23 বছর। পুত্রের বর্তমান বয়স কত বছর? 23 বছর। এবার আসো, তাহলে বি এর মানটা, এই যে বি এর মানটা, এই মানটা আমি এখন বসাবো। তাহলে আমি লিখতে পারি বি এর মান কত নম্বরে বসলে সুবিধা হবে? 3 নম্বরে বসাই দাও। 3 নঙে বসাই। সো 3 নম্বরে বসাইলে দেখো তো 3 নম্বরটা কি ছিল? a সমান সমান 5b মাইনাস 21 ডিভাইড বাই 2। এই মানটা এখানে বসাই দাও, যে a ইজ ইকুয়াল টু 5 ইন্টু বি এর মান কত? 23 মাইনাস 21 ডিভাইড বাই 2। সো এই যে তুমি যে মানটা বসাইছো না, জাস্ট এখানে ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করলে কত আসবে? সরি, ওকে, এর মান চেক দাও। 5 আর 21 কত হয়? 115। 115 থেকে 21 বাদ দিলে কত আসে? 115 থেকে 21 বাদ, তাহলে 194। 194কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত আসবে? 47। কত আসবে? 47। তাহলে তুমি অলরেডি এ এর মান জানো। সো এবার খেয়াল করো, এ এর মান যেহেতু আমি জানি, ওকে, এর মান যেহেতু আমি জানি, তাহলে আমি লিখতে পারি না যে পিতার বর্তমান বয়স কত বের হয়েছে আমাদের? 47 বছর বের হয়েছে। কত? 47 বছর। ঠিক একইভাবে পুত্রের বর্তমান বয়স কত বের হয়েছে? 23 বছর বের হয়েছে। আচ্ছা, ভালো কথা, আমাদের পিতা এবং পুত্রের বর্তমান বয়স জানতে চায় নাই, আমাকে জানতে চাইছে যে তাদের 5 বছর পর। তাহলে অতএব 5 বছর পর পিতার বয়স পর যেহেতু বলছে, তাহলে 47 সাথে কি করে দিবা? 5 যোগ, তাহলে কত আসবে? 52 বছর। কত আসবে? 52 বছর। ওকে, ঠিক একইভাবে আসো, 5 বছর পর পুত্রের বর্তমান বয়স। পুত্রের বয়স কত ছিল? আগে ছিল 23, এটার সাথে 5 যোগ, তাহলে এত বছর মানে 28 বছর। ওকে, সো এই যে তুমি যে বের করছো না 2টা মান, এই যে তুমি যে 2টা মান বের করছো না, একটা 28 বছর, একটা কি 52 বছর। এই 2টা কিন্তু আমাদের জানতে চাইছে, বুঝতে পারছি সবাই? এই 2টা মানে কিন্তু আমাদের জানতে চাইছে। এবার কথা হলো এখানে আরেকটা জিনিস জানতে চাইছে ব্যা, যে দেখো এদের অনুপাত, তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে অনুপাতটা তাহলে তুমি কি করবা দেখো তো। অতএব আমি লিখতে পারি এদের অনুপাতটা কি লেখা যায়? দেখো আগে কিন্তু পিতার বয়স, তাহলে পিতা যদি হয়
আচ্ছা 15 বছর পর না, সরি এটা 5 বছর হবে, এটা 5 বছর হবে। সো এদের অনুপাত মানে কি, আগে পিতার বয়সটা কত, 52 অনুপাত 28। সো এটা কি কিন্তু কাটাকাটি করা যায়। সো কাটাকাটি করলে কি আসে দেখো তো, কত দিয়ে কাটাকাটি করা যায়, 7 দিয়ে। দেখো তো কাটাকাটি করলে কত আসে, 52/28 দিলে, 52/28 দিলে কি করা যায় দেখো তো, ক্যালকুলেটর দিয়ে জাস্ট মানটা ইনপুট দাও, তাহলে তুমি মানটা বের হয়ে যাবে। আমিও দিই, ওকে। 52কে তুমি 7 দিয়ে দেখো, যাবে না, 428, 4 দিয়ে দেখো 13 আসে, ওকে। তাহলে এখানে আমি 13 অনুপাত 428, 13/7 পাইতেছি। সো এই যে এটা হলো আমাদের উত্তর, ঠিক আছে সবাই। দেখো তো খুবই সহজ একটা অঙ্ক, বাট আমরা এটা 6 থেকে করে আসতেছি এই টাইপের ম্যাথ। সো যাদের যাদের সমস্যা হয় এই পিতাপুতির অঙ্ক নিয়ে, আশা করি আজকের ম্যাথটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই টাইপের ম্যাথ আশা করি আর সমস্যা হবে না। সো এই টাইপের ম্যাথটা কিন্তু তোমাদের চাকরি পরীক্ষাতে হোক বা পরবর্তী ধাপে যে কোনো পরীক্ষায় এই টাইপের ম্যাথগুলো আসে। জাস্ট নিজের বেসিকটা ক্লিয়ার করার জন্য এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমার জানা দরকার। সো দেখো এই ম্যাথটা কি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে কিনা, একটু দেখো তো করা কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, সো আশা করি এই ম্যাথটা কারো কোনো সমস্যা নাই। তাহলে শোনো, আজকের ক্লাসটা মূলত আমরা একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাস থেকে মূলত আমাদের পরীক্ষায় যে আসবে এই পরীক্ষার আসার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।